আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নানা ঘটনা এবং এর নেপথ্যের বিশ্লেষণ বা এর কিছু কিছু সময় কিছু বিস্তারিত ব্যাখ্যা আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের বোঝার সুবিধার জন্য। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, সাম্প্রতিক সময়ে একটি ধারার আলোচনা আমরা দেখতে পাচ্ছি। কি সংবাদ প্রকাশিত হয়েছে যে কারাগারে যে মার্কিন কূটনীতিকরা নাকি বিএনপিকে বলেছিল নির্বাচনে যাওয়ার জন্য। তো এই বিষয়টি নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। পাশাপাশি আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বক্তব্য ছেড়েছেন নতুন করে, আবার এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি দপ্তরের দায়িত্বে আছেন, বিএনপির মুখপাত্র, সবসময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন, জনাব রুহুল কবির রিজভী। রিজভী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, রুহুল কবির রিজভী সম্পর্কে এই প্রজন্মের অনেকেই জানেন না। রিজভী ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন জেলে বন্দী ছিলাম, একসাথে আমরা পাশাপাশি রুমে ছিলাম প্রায় 7-8 মাস। তো রিজভী ভাই 1990 সালে রাকসুর ভিপি ছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এরশাদ পতনের শেষ দিন পর্যন্ত, এরশাদ পতনের শেষ পর্যন্ত। পাশাপাশি তিনি 1984 সালে এরশাদ বিরোধী যে আন্দোলন, স্কপের আন্দোলন, সেই আন্দোলনে তিনি পুলিশের আহ, ছোড়া গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং তার জের তিনি এখনো টানেন। তাকে এখনো সেই 84 সাল থেকে এখনো তাকে নানা ধরনের নিয়ম কানুনের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। তো রিজভী ভাই, আপনি শারীরিক নানা সীমাবদ্ধতা বা এই যে গুলির, এরশাদের পুলিশের ছোড়া গুলির প্রেক্ষিতে যে সীমাবদ্ধতা, তারপরেও আপনার যেই রাজনৈতিক কর্মকাণ্ড বা আপনার যেই গণতন্ত্রের পক্ষে আপনার যে বিধান চলমান যে আন্দোলন বা আপনার যে পথ চলা, তাকে আমরা স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এর মধ্যেও আপনি অ্যাক্টিভলি সবকিছু করার চেষ্টা করছেন। তো রিজওয়ান, যে বিষয়টি বলছিলাম যে খবরের কাগজ নামে একটি পত্রিকা, নতুন পত্রিকা, এসালম ফান্ডে, এসালমের একটি পত্রিকা, এসালম এখানে টাকা বিনিয়োগ করেছেন। এখানে একটি সংবাদ ছাপা হয়েছে গত 1 মে, বিএনপি কে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল এবং এখানে তারা বলছেন বিষয়টা এভাবে যে বিএনপির দায়িত্বশীল 4 জন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে দলটির শীর্ষ পর্যায়ে 3 জন, আচ্ছা, 3 জন নেতার সঙ্গে দেশ দুটির ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা পৃথক পৃথক বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে 2 জন নেতার সঙ্গে আলোচনা হয় কারাগারে। গত বছর 28 অক্টোবর সহিংস ঘটনার পর ওই 2 নেতা কারাগারে ছিলেন। স্থায়ী কমিটির প্রভাবশালী ওই 2 নেতা কারাগারে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে দুই শক্তিধর রাষ্ট্রের মনোভাবের কথা তাকে জানান। কিন্তু তারেক রহমান সাফ জানিয়ে দেন, বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। এই রিপোর্টার বলতে চাচ্ছেন যে বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে ভিসা নীতি তারা প্রয়োগ করতে, আমেরিকা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আপনি তো ধরেন খুব নিবিড় ভাবে এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত। আপনি কি জানেন যে আমেরিকা কারাগারের ভেতরে যে কূটনীতিকরা এমন প্রস্তাব দিয়ে এসছে, এটা বিশ্বাস করার মতো, বা আসলে কি হয়েছিল রিজভী ভাই? এটা বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কেননা আমি সেই সময় অনেকটা আত্মগোপনে থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করছি এবং অনেকটা দলের মুখপাত্রের ভূমিকাও পালন করছিলাম একই সাথে। তো সেই সময়ে কোনো না কোনোভাবে এই ধরনের একটি সংবাদ আমাদের কানেও আসতো এবং সরকার এ ধরনের একটি ঘটনা তারা কিন্তু এটা লিক করে দেওয়ারও চেষ্টা করত, কিন্তু সেই সময় আমরা কেউ এই ঘটনা শুনলাম না। আমরা শুনছি সম্প্রতি এই 2-3 দিন আগে খবরের কাগজ নামে একটি নতুন পত্রিকা, সেই পত্রিকাতে এটি একটি মানে এই বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হচ্ছে, সেখান থেকে আমরা জানতে পারলাম। তো আমার মনে হয় যে এটা বানোয়াট হতে পারে এবং একটা বিভ্রান্তি তৈরি করা, দেশের মানুষের মধ্যে, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা, এই তৈরি করার জন্য এটা করা হচ্ছে।
আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ভারতের বিষয়টি আমি আমি জানি না, বা আমি বলবো যে আমি যেটা হাঞ্চ করি বা আমি সারমাইজ করি, সেটা হলো যে এরকম বিষয় হলে তো আমরা মানে তখন যারা বাইরে আছি, আমরা যারা ধরা পড়িনি, আমরা অনেকটা আত্মগোপন করি, যারা কাজ করছি আন্দোলনের পক্ষে, আমরা তো কোনো না কোনো ভাবে এটা জানতে পারতাম। তো তো আমরা ওটা জানলাম না কেন, এখন এই কথাটা আসছে কেন? তো আমি ওইটাই বললাম যে এটা এক ধরনের বিভ্রান্ত তৈরি করা, জনমনে একটা সংশয় তৈরি করা। আর আন্দোলনের যে কর্মসূচি, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, এটা তো সম্মিলিতভাবে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে কমিটি আছে, ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি, বা আমাদেরকে জাতীয় স্থায়ী কমিটি বলি বাংলায়, সেই কমিটির সাথে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, এবং এই আলোচনা করে মানে প্রতিটি কর্মসূচি মানে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে কর্মসূচিগুলি বাস্তবায়ন হচ্ছে। আমি বলবো যে 28শে অক্টোবরের যে চূড়ান্ত যে কর্মসূচি, একটা বড় সমাবেশ ঢাকায়, তার আগেও তো অনেক কর্মসূচি হয়েছে। সেই কর্মসূচি হচ্ছে বিভাগীয় পর্যায়ে সমাবেশ, তারপরে তারুণ্যের সমাবেশ, এর মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে আবার ঢাকায় বেশ বড় বড় সমাবেশ করা হয়েছে। এই কর্মসূচিগুলো তো চলছে জনদাবির উপর ভিত্তি করে। রিজভের কর্মসূচির বিষয় দিয়ে আমি আসবো, কিন্তু ধরেন এই যে হঠাৎ করে ধরেন না, আমি আমি জি জি এটার সাথে প্রাসঙ্গিক কথাই আমি বলছি জি জি যে তো এই এই কর্মসূচিগুলো আমাদের নেতৃবৃন্দ যারা মানে কারাগারে ছিলেন বা যারা বাইরে ছিলেন, প্রত্যেকেই তো এটার অংশ ছিলেন, এই সিদ্ধান্ত গ্রহণের অংশ ছিলেন, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তো সেই ক্ষেত্রে এই এই ধরনের কোনো প্রস্তাব আসলে ওনারা এটার প্রতি সহমত হয়ে এটা জানাবেন আমাদের প্রধান নেতাকে, এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েই আমাদের কর্মসূচিগুলো গৃহীত হয়েছিল, এবং আমরা বলেছি যে যে সরকার মানে গণদাবিকে কখনোই আমলে নেয়নি, এবং জনগণের যে ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি গণতন্ত্র হরণের যে বিষয়গুলি আমরা বারবার উপস্থাপন করেছি জাতির সামনে, সেই ধরনের একটি সরকারের অধীনে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না, অবাধ সুষ্ঠু হবে না। সেই ক্ষেত্রে নির্দলীয় নিরপেক্ষ সরকারটি নিশ্চিত করতে হবে। এই দাবির মধ্যে কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না, এবং আমাদের নেতাকর্মীরা এই ব্যাপারে তারা মানসিকভাবে প্রস্তুতি, যদি আমাদেরকে সেটা দাবি পূরণের জন্য আমাদের যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, আমরা সেই সংগ্রামের আমরা করব। এবং সরকার যে এক ধরনের নীল নকশা নিয়ে এগোচ্ছে, তারা যে একতরফা একটা নির্বাচন, এবং তারা এই গণদাবির প্রতি তাদের যে সহমত, তারা যেটাকে কমপ্লাই করবে না, সে সম্পর্কে সেটা তারাই প্রমাণ রেখেছে। আমাদের 25,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, এবং অসংখ্য মাঝ পর্যায়ের কি বলে যে আমাদের নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী গ্রেপ্তার করেছে। তো এগুলো তো কোনো দিক থেকেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের যে আন্তরিকতার এখানে কোনো বহিঃপ্রকাশ ঘটেনি। তারা একটা নীল নকশা নিয়েছিল, এবং সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্যই তারা রাষ্ট্রশক্তিকে যথেচ্ছভাবে ব্যবহার করেছে। তারা একটা শান্তিপূর্ণ বিশাল সমাবেশের মধ্যে তারা গুলি চালিয়েছে, অসংখ্য নেতাকর্মী কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, এবং এটাকে মানে পণ্ড করার সকল ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেছে। কিন্তু রিজভী ভাই, হ্যাঁ আমরা দেখেছি জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া ছিল, জনগণ যেভাবে এই সরকারের বিপক্ষে বিএনপির আহ্বানে, জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল, জনগণের মধ্যে একটা বড় অংশের একটি হতাশা কিন্তু আছে। যে আপনারা কেউ কেউ বলছেন যে এতটা অহিংস আন্দোলনের তো দরকার ছিল না, এতটা, অর্থাৎ আলটিমেট গোলটা কি হলো? এখন ধরেন যে নির্বাচনের 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি, বা 7ই জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত মানে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, বা কি হতে যাচ্ছে, কি হবে, হাসিনাকে আরো 5 বছরের জন্য টিকে গেল কিনা, মানে বিএনপি করছে কি, এরকম কিছু বিষয় নিশ্চয়ই আপনিও মুখোমুখি হন। তো এই বিষয়টা নিয়ে কি আপনি আমাদেরকে একটু কিছু। না, আমি আপনাদেরকে বলবো যে কোনো মানে মানে গণদাবির উপর ভিত্তি করে কোনো আন্দোলন বা কোনো ইতিবাচক আন্দোলনই কখনো ব্যর্থ হয় না। আমরা মনে করি যে এটা বোধহয় ব্যর্থ হয়ে গেল, এটা হচ্ছে একটা সাময়িক মানে পিছু হাঁটা, বা আমাদের যে আন্দোলনের গতিপথ, সেই গতিপথ থেকে, গতিপথের তো নানা ধরনের ইয়ে থাকে, মানে স্পিড থাকে, সেই স্পিডের হয়তো কখনো কিছুটা স্লথ হয়, কখনো বেগবান হয়, কিন্তু এটা মানে লক্ষ্য অর্জনে, লক্ষ্য পূরণে সেটা এগিয়ে যাবেই। এটাই হচ্ছে
নীতি, না হলে বিশ্ব সভ্যতা এগোতো না। আজকে আমরা যে একটা গণতান্ত্রিক যুগে যেটা বাস করছি, এই আজকের এই অবস্থানটা আসতো না। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, এটা কোনো ব্যর্থতা নয়, এটা কোনো হতাশা নয়, বরং জনগণের আমাদের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটা তারা মনে করে, হ্যাঁ, তারা বলে যে আপনারা আপনারা এগিয়ে যান, আপনারা আপনাদের কর্মসূচির প্রতি আমাদের সহমত আছে, আমরা সমর্থন আছে, অতএব আপনারা থেমে থাকবেন না। এটাই কিন্তু জনগণের মানে মূল তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার তারা প্রকাশ ঘটিয়েছে। এবং আমরাও বলছি যে আমরা আবারও সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে জনগণের এই দাবির প্রতি আপনারা এটা মেনে নেন, মেনে নিয়ে আপনারা অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। এটা না হলে সরকারের একটা যে সেফ এক্সিট, সে সেফ এক্সিট সরকারের জন্য সেটা হবে না। কারণ যখনই আপনি এটাকে টান টান করে রাখবেন, যখনই আপনি এটাকে মানে খুব জোরে টেনে রাখবেন, এটা কিন্তু ছিঁড়ে যাবে। সে ছিঁড়ার পরিণতি কিন্তু অনেক সময় খুব খারাপ হয়, এটা আমরা ইতিহাসে দেখেছি। তো এখনো আমরা দাবি জানাচ্ছি, আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, আমরা হয়তো তাদেরকে এটুকিয়ে দিচ্ছি যে এখনো সময় আছে, আপনারা জনগণের এই দাবিটাকে মেনে নিন। যদি না মানে তাহলে আমাদের এটা আরো তীব্রতর হবে, আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে। আমরা সাহসের উপর ভর করে তারা যতই আমাদের উপর নিপীড়ন নির্যাতন করুক, আমরা আমাদের অটল থাকবো, আমাদের সংগ্রামের মানে মানে কি বলবো, যে এটা যাত্রায় আমরা এটা অটল থাকবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের একটি রাজনৈতিক দল বহুদিন তো টিকে থাকতে পারে না। একবারে যখন মহাপ্রলয় হবে, সেই মহাপ্রলয়ের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত টিকে থাকতে পারবে না। তো একটা তো পরিস্থিতি তো আসতেই হবে, আসবেই যে কোনো ভাবে। হ্যাঁ, না, তবে আমরা তবে সেই তবে রিজভী ভাই, আমি একটা ইন্টারেস্টিং বিষয় আপনার সামনে আনি, যে আপনি জানেন যে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে একটা প্রেস কনফারেন্স করেছেন, তো সেখান থেকে একটা বক্তব্য একটু আমি যদি একটু শুনি। তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। এই বক্তব্যটা শুনে আমার মনে হয়েছে যে শেখ হাসিনা নিজেই বুঝতে পারছেন যে তাকে সরাতে হবে না, তাকে উৎখাত করতে হবে। অর্থাৎ না, মানে তিনি আসলে তাই। তিনি বুঝে গেছেন যে আমাকে আর স্বাভাবিকভাবে সরানোর দরকার নেই, আমাদের উৎখাত করো, মানে উনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, না, উনি নিজেই বলেছেন যে মানে কেউ কেউ আমাকে, এমনকি দলগুলোর নাম ধরেই উনি বলছেন, বা কোনো বিশেষ ফিলোসফির দল বা এদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাকে তারা উৎখাত করতে চায়, কেন করতে চায়, তাদেরকে নিয়ে আসবে। তো এই দায়িত্বটা আনা নিয়ে আসার দায়িত্বটা কি এটা রাজনৈতিক দলের? আর উনাকে ক্ষমতায় রাখবে কি রাখবে না, এখানে তাহলে জনগণের ভূমিকা কি? উনি নিজেকে মানে গণতান্ত্রিক দাবি করেন, উনি নিজেকে জনগণের প্রতিনিধি দাবি করেন, জনগণ নাকি উনার সাথে আছে। তাহলে জনগণের মালিকানাটা তাকে ফেরত দেন। জনগণ যাকে ক্ষমতায় রাখতে চায় সে থাকুক, আর যাকে রাখতে চায় না সে চলে যাক। জনগণ যদি উনাকে রাখতে না চায়, আর উনি যদি মানে জনগণের সেবক হয়ে থাকে, তাহলে তো ওটাই মেনে নিতে হবে। এটাই তো গণতান্ত্রিক রাজনীতির বিধান। তাহলে উনি ওই দিকে না গিয়ে তিনি ভিন্ন কথা বলছেন। কাকে আনতে চান, কাকে আনবে না আনবে সেটার দায়িত্বটা তো জনগণের উপরে উনি ছেড়ে দিতে পারেন। কিন্তু তো উনি কিন্তু এটা ছাড়ছেন না কেন? এই কথার মধ্যেই আমরা একটা ফ্যাসিবাদের যে মনোবৃত্তি, সেই ফ্যাসিবাদের মনোবৃত্তিরই আমরা এটা বহিঃপ্রকাশ দেখি। যে যে ক্লিপসটি আপনি দেখালেন, সেই ক্লিপসের মধ্যে আমি অবশ্য 2 দিন ধরে এটার উপর বলছি, উনি মানে গতকাল থেকেই বলছি, যখন এই কথাগুলো উনি বলেছেন তখন থেকেই বলছি যে এইখানটায় কোনো মানে ডেমোক্রেটিক মাইন্ডেড কোন রাজনৈতিক নেতা এই ধরনের কথা বলতে পারে না। যে আপনাকে উৎখাত করে, আপনি কে, আপনি কি করেছেন? আপনি আপনাকে উৎখাত করা না করার তো প্রশ্ন আসছে না, আপনি জনগণের যে মালিকানা সেটা আপনি কেড়ে নিয়েছেন। সেই কেড়ে নেওয়া কিন্তু মানে কিন্তু মালিকানাটা কিন্তু আপনি শেখ ফেরত দেন, হাসিনা তো তাহলেই দেখবেন সবকিছু শান্তিপূর্ণ সমাধান হয়ে যাচ্ছে। আপনি একটি নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক, যে রিজভী যার ভাই, প্রতি আপনার আস্থা আছে, মানে সমস্ত রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, সেই ধরনের একজন ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলের সাথে না, তার মনের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতি সিম্প্যাথি থাকতে পারে, কিন্তু তিনি সক্রিয়ভাবে কোন রাজনৈতিক দল করেন না। এই ধরনের কত টেকনোক্র্যাট আছে, বুদ্ধিজীবী আছে, এদেরকে একজন প্রধান করে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তাহলে তো জনগণ আস্থা পাবে যে না, এই লোকটা কোনো ধরনের কি বলে যে নৈশকালীন ইলেকশন করবেন না, একতরফা নির্বাচন করবে না, নিজেরা নিজেদের, অর্থাৎ আমি এবং আমার আরেকজন
বন্ধু বা আমার দলেরই আরেকজন লোক স্বতন্ত্র নাম দিয়ে নির্বাচন করা, যেগুলো আমরা এই বিগত সময়গুলোতে দেখে এসেছি, সেই ধরনের যারা করবেন না, এই ধরনের লোকের প্রতি তো সবার। না, কিন্তু রিজভী ভাই, শেখ হাসিনা তো মনে করেন যে তিনি সর্বশ্রেষ্ঠ। রিজভী ভাই, আপনার অডিও চলে গেছে। তো না রিজভী ভাই, আপনি বলছেন, কিন্তু ধরেন যে শেখ হাসিনা তো ধরেন আমরা যেটা দেখছি তার এই প্রেস কনফারেন্সে তিনি যা মনে করছেন যে তিনি মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন। আমরা আরেকটা ক্লিপ একটু দেখি, তারপর আমরা একটু অন্য আলোচনায় যাব। ৭৭ সালের হ্যাঁ না ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে, তাহলে দেখবে যে এই ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সবথেকে বেশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচনই হয়েছে। তো আমরা ধরেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে এই কথাগুলো কিন্তু বারবার হচ্ছে। আপনাদের পক্ষ থেকে আমরা খুব তীব্রভাবে এই কথাগুলো রেজিস্ট করতে দেখি না। তারপর ধরেন এই যে পত্রিকা যে সংবাদটি বেরোলো, আমি জানি না এই পর্যন্ত আপনাদের কোনো রিজয়েন্ডার গেছে কিনা বা আপনাদের এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছেন কিনা। কারণ আমরা দেখছি যে ধরেন এস আলমের টাকার এই পত্রিকা, খবরের কাগজ বের হয়েছে নতুন। এখন ধরেন এরাও দেখছি যে উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্ত করার জন্য নানা রকম সংবাদ প্রচার করছেন। সিনিয়র সাংবাদিক যিনি লিখছেন তাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, তিনি খুব সিনিয়র সাংবাদিক, কিন্তু সিনিয়র হলে তো কিছু করার তো নাই, তিনি চাকরি করেন এস আলমের। তো এই যে প্রপাগান্ডা গুলো, এই যে বক্তব্যগুলো, এগুলো আপনারা কিভাবে আসলে সেগুলো আমরা দেখি, এটা হচ্ছে ফ্যাসিজমের যে হাইপার প্রপাগান্ডা থাকে, মানে স্টেট মেশিনারি ব্যবহার করে অপোজিশনদের বিরুদ্ধে বা তার যে প্রতিপক্ষ, তার প্রতিপক্ষের বিরুদ্ধে যে ক্রমাগত অপপ্রচার চালানো হয়, এটা একই জিনিস। মানে মানে এটাকে করা হচ্ছে, বিভিন্ন ধরনের নাম দেওয়া হচ্ছে। কেউ কেউ কোনো কোনো বুদ্ধিজীবী বলছেন হাইব্রিড, এটা একটা হাইব্রিড শাসন ইত্যাদি কথা বলছেন, কিন্তু আসলে এটা ফ্যাসিবাদেরই নামান্তর মাত্র, এটা অন্য কিছু নয়। হ্যাঁ, এটা হয়তো একবারে অ্যাবসলিউট ফ্যাসিজমে যেমন অপোজিশন কোনো কথাই বলতে পারতো না, এখানে কিছু কিছু অ্যালাউ করছে, তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে সে হয় গুম হয়ে যাবে, না হলে তাকে জেলখানায় থাকতে হবে। যেটা আমরা মানে আমরা যাদেরকে দেখি যে স্বাধীন মতামত যারা প্রকাশ করেন, ব্লগার যারা ফেসবুকে লিখছেন, পোস্ট দিচ্ছেন, এদের অধিকাংশ, আমাকে তো প্রায়, আপনিও ছিলেন, আপনি দুজন একসাথেই কারাগারে ছিলাম, আপনিও জানেন, এবং আমিও যতবারই যাচ্ছি কারাগারে ততবারই আমরা এই ধরনের মানে স্বাধীন মত সমস্ত ব্যক্তিদেরকে, এদের অধিকাংশই হচ্ছে তরুণ ছাত্র এবং ছাত্রী, তাদেরকে আমরা কারাগারে থাকতে দেখছি। আমি ওই যে বললাম, ঘুরে ফিরে হচ্ছে আমরা নাৎসিবাদেরই এখানে সমস্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, এবং অত্যুগ্র মানে নাৎসিবাদ যেমন জনগণের উপর মানে ভয়াবহ নিপীড়ন চালায়, আমরা সেই পদ্ধতি আমরা এখানে মানে ঘুরিয়ে ফিরিয়ে সেটাই করা হচ্ছে। যেমন ধরেন একটা পুলিশ রাজ তৈরি করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী চরমভাবে এখানে সবকিছু করে। এখানে একসময় দল থাকে, দল একটা নিষ্ঠুর ভূমিকা পালন করে এবং পাশাপাশি একটা যে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে রাখে। আপনারা দেখেন গুম খুন অবধারিতভাবে সেই কাজগুলো হচ্ছে মানে এদের দ্বারা। এবং যে কথাটি প্রধানমন্ত্রী এখানে বলেছেন, আমি অবৈধ প্রধানমন্ত্রী বলবো, যে কথাটি বলেছেন ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী, উনি উনি বলছেন এটা, আর ওবায়দুল কাদের সাহেব বলবেন, আপনি দেখবেন অনর্গল। আমি গতকালই বলেছি যে একেবারে শ্রাবণের বৃষ্টির মতো অনর্গল মানে অবিরত বর্ষণ হতে থাকে মিথ্যার। তো তারা তা সেটাই করছেন, হয়তো হাসান মাহমুদ সাহেব বলছেন। অথচ উনাদের জোটের রাশেদ খান মেননও কিন্তু কিছুদিন আগেও বলেছেন, ওই বছর ২-৩ আগেও বলেছেন যে এই নির্বাচন হয়নি, এটা নিশিরাতের নির্বাচন হয়েছে, বলেছেন কিন্তু একটা পর্যায়ে, যদিও তার জোটের মধ্যে আছে, তার স্ত্রীও এমপি, তিনিও এমপি আছেন। এটা তো তার ভাই, আমি হাসানুল ইনু মানে একজন মানে আর্ডেন্ট সাপোর্টার মানে শেখ হাসিনার এবং এই সরকারের প্রতিনিয়ত দেশনেত্রী বেগম জিয়া, আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে অনর্গল, মানে উনি খুব বাজেভাবে কথাগুলো বলেন। কিন্তু উনিও যে এবার যে যখন নির্বাচিত হতে পারলেন না, কিভাবে তার ভোট কেটে নেওয়া হয়েছে, কিভাবে তাকে জেতানো হয়েছে, সমস্ত মেকানিজম গুলো কিন্তু এখানে বলে দিয়েছেন। শুধু তাই নয়, একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কয়েকদিন আগে যে পরিস্থিতি এখানে ছিল, তিনি রিটায়ার্ড, তিনি যে কথাগুলি বলেছেন নিশ্চয়ই আপনার মনে আছে, যে নির্বাচন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি বলেছেন, এরপরে মানে প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য মন্ত্রীরা যে গলাবাজি করছেন, এটাতে মানে
অন্য কোনো সভ্য দেশ হলে তারা লজ্জা পেত, কারণ তাদের তো আর লজ্জার কোনো বালাই নাই। তারা এইভাবেই তাদেরকে চলতে হবে, তারা এটা মনে করেছে। এই কারণেই তারা অনর্গল মিথ্যার উপর আশ্রয় নিয়েছেন, ভণ্ডামির উপর আশ্রয় নিয়েছেন, জাল জুয়োচ্চরের উপর আশ্রয় নিয়েছেন। জি, রিজ ভাই, ধরেন তারা ধরেন গত প্রায় 17 বছর ধরে গুম খুন করে যাচ্ছেন। তারা তাদের মতো করে মিথ্যা কথা বলছেন, তারা তাদের মতো করে প্রোপাগান্ডা চালাচ্ছেন, সবই তারা করছেন। এখন বিএনপির কাউন্টার কর্মসূচি কি? বিএনপি লিফলেট বিতরণ করছে, বিএনপি ক্রমাগত মার খাচ্ছে, বিএনপি গুমের শিকার হচ্ছে, জেলখানায় যাচ্ছে, বাড়ি থেকে উচ্ছেদ হচ্ছে, নির্যাতিত হচ্ছে। অর্থাৎ সেলফ ডিফেন্স বলে যে বিষয়টা আছে, আত্মরক্ষার অধিকারটাও তো বিএনপি প্রয়োগ করছে না। মানে আপনি আমাকে পুলিশের পোশাক পরে ছাত্রলীগ আমাকে এসে আপনি পেটাচ্ছেন, আমি তো আমার আত্মরক্ষাটাও করছি না। অর্থাৎ মানে এটা কিন্তু সাধারণ মানুষেরই প্রশ্ন যে লিফলেট বিতরণ করে বা জনগণের সমর্থন তো আছেই, আপনারা লিফলেট বিতরণের মাধ্যমে আর কি সমর্থন চান? জনগণকে তো সম্পৃক্ত করার জন্য তো লিফলেট। তো এটা আপনি কিভাবে দেখেন, কি মনে করেন? আমি মনে করি কি, এই প্রচেষ্টার মধ্যে দিয়েই মানে মানে একটা সময়ে এই রাজনৈতিক দল নেতৃত্ব দেবে, কিন্তু একটা পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ রাস্তায় নামে। তো এই যে আমাদের উপর ক্রমাগত অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন, এবং আমরা যে প্রতিনিয়ত সরকারি বাহিনীর লাঠিচার্জ এবং আঘাতের সম্মুখীন হচ্ছি, আমাদের কাছ থেকে আমাদের সাথীরা হারিয়ে যাচ্ছে, নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, এইটা তো জনগণের মধ্যে একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এবং আমার বিশ্বাস আমাদের এই নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে জনগণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তারা এসে রাস্তায় দাঁড়াবে এবং এই সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে, তাদের এই গেস্টাপো বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় রাস্তায় তারা মানে প্রতিরোধ গড়ে তুলবে। এটা আমি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি। সুতরাং আমি আমি একজন রাষ্ট্রচিন্তাবিদের একটি উদ্ধৃতি দিচ্ছি, যে সেটা বলা হয়েছে যে টাইরেনি লাইক হেল ইজ নট ইজিলি কনকার্ড। এই ধরনের একটা টাইরেনি, যেটা ফ্যাসিজম, নাৎসিবাদের মতো সাজানো হয়েছে, এটা আমরা হয়তো সহসা 2-1 দিন বা 2-3 মাসের মধ্যে হয়তো আমরা পারবো না, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে, তাদেরকে পরাজয় বরণ করতে হবে। এবং এটা তো আমরা আমরা ইতিহাসেই আমরা এটা দেখছি। এর মধ্যেই আমরা অনেকের পরিবর্তন দেখলাম, তাদেরকে অনেকভাবেই পারা যায়নি, কিন্তু একটা পর্যায়ে কিন্তু তাদেরকে পরাজিত হয়েছে এবং তাদের পরিণতি হয়েছে অত্যন্ত নির্মম পরিণতি হয়েছে। তো সুতরাং আজকে ক্ষমতার মোহে বা অন্য কারো সাপোর্টে, পার্শ্ববর্তী দেশের সাপোর্টে ওনারা টিকে থাকতে পারেন, কিন্তু এটাই শেষ কথা না। তাদেরও মানে যে পরিণতিটা হবে, তারা যদি এখনো মানে জনগণের যে দাবি এবং মানে ইয়ের কি বলে, যে আমি বলবো যে শুভবুদ্ধির যদি উদয় না হয়, তাহলে তাদের পরিণতিও মানে খুব একটা যে ভালো হবে বলে আমার মনে হয় না। রিজভী ভাই, আপনি যেমন, আমি যেমন আগেই বলছিলাম যে শেখ হাসিনার বক্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা ধরেন উৎখাতের আশঙ্কা করছেন, উৎখাত। তো উনি যখন এই শব্দগুলো প্রয়োগ করেন, মানে মনের ভেতরের যে প্রতিক্রিয়াটা, মনের ভেতরের অবচেতন অবস্থাটা থেকে এই শব্দগুলো চলে আসে, তাকে সরানো না, তাকে উৎখাত। তো তিনি যখন বলেন উৎখাত, তখনই বোঝা যায় যে তারাও জানেন যে তারা অন্যায় করছেন, তাদেরকে হয়তো উৎখাতই হতে হবে। তো একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা খুব বেশি লম্বা আলোচনা যাব না। অনেকে মনে করেন যে এই যে আন্দোলন, এই যে সর্বশেষ যে নির্বাচনের সময়কার বিএনপির যে অবস্থান, ভারত কেন্দ্রিক যে অবস্থান, এবং ধরেন আমরা দেখছি যে কেউ কেউ বলছেন যে বিএনপির আস্তিনের ভেতরে কিছু সাপ আছে, সেই সাপগুলোই বিএনপিকে বিভিন্নভাবে ছবল দিয়ে বিভ্রান্ত করে। এবং ধরেন ভারতের বিষয়ে ধরেন বিএনপির কোন স্পষ্ট সিদ্ধান্ত, জামাতের সাথে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রেও কিছু ব্যক্তির বাধা আমরা দেখেছি, যেখানে লক্ষ্য এক কিন্তু বাধা দেওয়া হয়েছে নানাভাবে। তো এই বিষয়গুলো আমি আমি আপনাকে খুব বেশি ইয়ে করতে চাই না, জাস্ট আপনার কাছ থেকে জানতে চাই যে না, দেখুন মানে চলমান রাজনৈতিক যে ধারা, এই ধারার মধ্যে ঐক্য হবে, পাশাপাশি আন্দোলন হবে, যুগপৎ আন্দোলন হবে, এটা তো অনেক আগে থেকেই এই ঐতিহ্যগুলো মানে এই দৃষ্টান্তগুলো আছে। আমরা সেই ঐতিহ্যের পথ দিয়েই আমরা যাচ্ছি। যারা গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকছেন, যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তারা নানাভাবেই একসাথে আমরা আন্দোলন করছি। বামপন্থী, ডানপন্থী, যারা যেখানেই আছেন না, গত যে আন্দোলনটি 28শে অক্টোবরের পর থেকে শুরু হয়েছিল, সেখানে কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন।
আমরা বামপন্থী বলি, ডানপন্থী বলি, প্রত্যেকের জায়গা থেকে তারা তাদের অবস্থান। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হতে পারলেন না কেন? হয় মানে এটা এখানে কোনো দ্বিধা নেই না, এটা একটা অলিখিত ঐক্যের মতোই থাকে। আমরা যদি একই কর্মসূচিতে এক একটি জোট যদি এক একভাবে আমরা নামি একটি শহরের বিভিন্ন জায়গায়, তো এইটা আমার মনে হয় যে সেটাও অনেকটা কাজে লাগে। কারণ আমরা তো মানে একই উদ্দেশ্য নিয়ে, একই লক্ষ্য নিয়ে এবং একই কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি, আমাদের আওয়াজ এবং স্লোগান একই হচ্ছে। কিন্তু আমরা হয়তো বামপন্থীরা একটা জোট করে আছেন, আবার ডানপন্থীরা এক ধরনের জোট করে আছেন, বিএনপি সহ কিছু রাজনৈতিক দল তারা জোট করে আছেন, আমাদের মতো মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো। তো কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটা, আমাদের মানে প্রধান যে মানে অর্জনটি আমাদের করতে হবে সেটা হচ্ছে ডেমোক্রেসি। তারপরে আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে ভোট দেয় সে সরকার গঠন করবে, সেটা ভিন্ন ব্যাপার। বা অথবা জোটবদ্ধভাবে সরকার হবে না ইন্ডিভিজুয়াল হবে, সেটা পরের আলোচনার বিষয়, মানে যারা আন্দোলনে বিজয়ী হবে। কিন্তু আমাদের আন্দোলনের যে ধারায়, সেই ধারাতে অভিন্ন কর্মসূচিতে সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। আরেকটা ব্যাপার হলো, এটা যখন আরো তীব্র হয়, আরো বেগবান হয়, সে বেগবানের একটা পর্যায়ে গিয়ে এক প্ল্যাটফর্মে সবাই ওঠেন। আমরা 80-র দশকে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলন তো গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের অর্জনের আন্দোলন ছিল। আপনারা দেখেছেন সেখানে 15 দল ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে 7 দল, আবার জামাত ইসলাম ইন্ডিভিজুয়ালের এক দল। কিন্তু তিন দলের মধ্যে আবার পরবর্তীতে আবার বামপন্থীরা ভেঙে গেল, পরে ওদিকে আওয়ামী লীগের নেতৃত্বে একটি জোট, বিএনপির নেতৃত্বে জোট, আবার বামপন্থীদের একটি জোট, জামাত ইসলাম, এবং এদের মধ্যে কিন্তু আবার লিয়াজো কমিটিও হয়েছে। সেই সময় জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন মৌলানা ইউসুফ সাহেব, তার বাড়িতে লিয়াজো কমিটির মিটিং হয়েছে, সেখানে সাজেদা চৌধুরী সভাপতিত্ব করেছেন এরশাদের আমল। এটা তো হিস্ট্রি, এটা তো মানে মিথ্যা কিছু নয়। প্রথমে মানে তিনটি অবস্থান, আওয়ামী লীগের নেতৃত্বে জোট, বিএনপির নেতৃত্বে জোট, আর জামাত ইসলাম। তখন আওয়ামী লীগের নেতৃত্বে বামপন্থীরাও সেখানে ছিলেন, 7 দলের মধ্যেও অনেক বামপন্থী রাজনৈতিক দল ছিলেন, তো আর ছিল জামাত ইসলাম। কিন্তু লিয়াজো কমিটির মাধ্যমে অভিন্ন কর্মসূচি নিয়ে সবাই মাঠে নামতো, সেখানে তো কোনো অসুবিধা হয়নি, কোনো কিছুই ঘটনা হয়নি। তারপরে হতে হতে ছাত্রদল এরকম ছিল, ছাত্র দলের নেতৃত্বে সংগ্রামী ছাত্র জোট, তারপরে ছাত্র আন্দোলন ছিল, ইয়েদের নেতৃত্বে অন্যান্য বাম এবং ছাত্রলীগ এদের নেতৃত্বে আরেকটি সংগঠন ছিল। তো আমরা এই দুইটি জোট একটা পর্যায়ে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, জেহাদ যখন মারা গেল, শহীদ জেহাদকে যখন গুলি করে হত্যা করা হলো, ডাক্তার মিলন যখন মারা যাচ্ছে, এই ডাক্তার মিলন মারা যাওয়া এবং জেহাদের 10ই অক্টোবর থেকে যখন শুরু হলো, তো এর মধ্যে কিন্তু সর্বদলীয় ছাত্র জোট হয়ে গেল। এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে। অথচ মানে ছাত্র আন্দোলন যখন থেকে শুরু হয় 82 শিক্ষা দিবস থেকে, 82 সালে তো 24শে মার্চ এরশাদ ক্ষমতা নিল, আর সেপ্টেম্বরে শিক্ষা দিবসকে কেন্দ্র করে প্রথম ছাত্ররা এরশাদের বিরুদ্ধে নামলো। কিন্তু এইটাই পরবর্তীতে নানা জোট হয়ে একটা পর্যায়ে সর্বদলীয় জোট হলো 90 সালে এসে, যখন এরশাদের পতন হলো। তো ঠিক ওই রকম ভাবেই এটা যেত, একটা যখন আরো চূড়ান্ত পর্যায়ে যেত, আরো অবস্থান মানে নিয়ে, মানে চারিদিক থেকে জনগণের সাথে নিয়ে তীব্র বেগে যখন আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে আসতো, সেই সময় দেখা যেত যে সবাই হয়তো এক প্ল্যাটফর্মে তখন চলে আসতো। এটা আমার বিশ্বাস। এটা হচ্ছে আমি মানে পলিটিক্যাল যে ধারাবাহিকতা, মানে এবং যে মুভমেন্টের যে সায়েন্স, সেই মুভমেন্টের সায়েন্স বিশ্লেষণ করেই আমার কাছে এটা মনে হয়েছে আর কি। আপনি তো মুভমেন্টের সায়েন্স বিশ্লেষণ করছেন, কিন্তু আমার কাছে যে খবর আছে সেই খবর হচ্ছে যে বিএনপির ভেতর থেকেই বিভিন্ন রকমের নেতারা নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। কেউ কেউ বলেছেন যে ভারত নাকশ হবে, কেউ কেউ বলেছেন এই হবে, কেউ কেউ বলেছেন ওই হবে। তো সামগ্রিকভাবে আমার সঙ্গে যতটুকু যোগাযোগ হয় বিভিন্ন পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের বা সাধারণ মানুষের সাথে, অনেকেই মনে করেন যে পরবর্তী ধাপে বা এবারের যে আন্দোলন আবার বিএনপি শুরু করবে, তাতে জয়ী হতে হলে বিএনপির যে আস্তিনের সাপগুলো, বিএনপির ভেতরেই যে বিশ্বাসঘাতকদের অবস্থান, তাদেরকে আগে তাদেরকে আগে সরাতে হবে, না হলে কি আমি জানি যে বিষয় নিয়ে কথা বলাটা আপনার জন্য সম্ভব নয়। না, কথা বলো না। আমি আপনাকে এটা বলি যে আমাদের নেত্রী তিনি অসুস্থ, তিনি বন্দী, তিনি তো আছেনই, তার একটা প্রেরণা আমাদের উপর দারুণভাবে কাজ করে। এবং যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন তিনি লন্ডনে থাকুক, কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে
তার যে কথা আমরা শুনছি, তার নির্দেশনা শুনছি, দলের মধ্যে কেউ এমন নেই যারা মানে এই নেতৃত্ব এবং আমাদের চলমান কর্মসূচি নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু যখন এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, সিদ্ধান্তের পরে এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না। কারণ আমাদের মানে নেতৃবৃন্দ অধিকাংশই তো কারাগারে যাচ্ছেন, কারাগারে গেছেন, তাদের নামে মামলা হচ্ছে, তারা প্রায় প্রতিদিনই মানে কারাগারের বারান্দায় যাচ্ছেন। একবারই সর্বোচ্চ নেতৃত্ব, মানে সর্বোচ্চ বলছে যে আমাদের পার্টির মহাসচিব থেকে শুরু করে মানে পার্টির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজন তো আছেনই, একজন বন্দি অবস্থায় বাংলাদেশে, একজন দূরে। কিন্তু যারা আমরা এখানে আছি প্রত্যেককেই কিন্তু প্রতিদিন একরকম প্রতিদিন কারাগারের বারান্দা যেতে হচ্ছে, যখন আমরা কারাগারের বাইরে থাকছি। না হলে কারা নির্যাতনে, কারাগারের ভিতরে থেকে কারা নির্যাতন ভোগ করতে হচ্ছে। সুতরাং মানে এই যে মানে যে বন্ধনটি তৈরি হয়েছে, অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে প্রত্যেকের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটি অটুট। এখানে কোনো মানে কেউ কারো প্রতি যে মানে বিষাক্ত সাপ হয়ে কাজ করছে, এটা আমি মনে করি না। আমি রবীন্দ্রনাথের ভাষায় একটি কথা বলতে চাই যে দুঃখের দিনের বন্ধন অত্যন্ত সুদৃঢ় হয়। তো সুতরাং আমাদের এই দুঃখের দিনে আমাদের বন্ধন অত্যন্ত সুদৃঢ়, এখানে কোনো বিচ্যুতি নেই বলে আমি বিশ্বাস করি। ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, এটাই তো একটা ডেমোক্রেটিক পলিটিক্স এর বিউটি। এটা আমিও বিশ্বাস করতে চাই, বন্ধন সুদৃঢ় হবে, কিন্তু আসলে ফ্যাসিবাদ ধরেন ভীতি এবং লোভ, এই দুটিকে উপর ভিত্তি করে ফ্যাসিবাদ শক্তিশালী হয়। ভয় দেখায়, নাহলে লোভ দেখায়। তো এই জায়গাটা নিয়ে প্রশ্ন আর কি। তো আমি আপনার সঙ্গে আশাবাদী হতে চাই যে এমন কেউ নেই, বা যারা জনগণের সঙ্গে, বিএনপির আন্দোলন তো না, এটা হচ্ছে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা, দল তো না, জনগণের সাথে বিশ্বাসঘাতকতার কথা আমি বলবো। তো তবে আমি বলবো কি না, আমি ওটাই বললাম যে এটা যদি ধরেন আমরা বারবার আমরা ক্ষমতায় আছি দীর্ঘদিন, তারপরে একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যাচ্ছে, সেইখানে কেউ কেউ বলতে পারে যে ওই অনেকে ভিতর থেকে কনস্পিরেসি করছে, অমুক করছে, তমুক করছে। কিন্তু আমি বললাম যে যখন একটি রাজনৈতিক দল চরম মানে নিপীড়ন নির্যাতনের মধ্যে থাকে, তখন একে অপরের প্রতি যে মমত্ববোধ, একে অপরের প্রতি যে মানে দৃঢ় যে বন্ধনের কথা বললাম, যে ঐক্যের কথা বললাম, এখান থেকে কেউ বিচ্যুত হয়নি। এটা এক আধজন এটা হতে পারে, এটা তো মানে অতীতে যেতে দেখা গেছে যে বিপুল পরিমাণ নেতাকর্মী তারা বিচ্যুত হয়েছেন, কি বলে যে যারা কায়েমি স্বার্থবাদী বা যারা সরকার আছে তাদের সাথে আঘাত করেছেন। এটাই হচ্ছে একটা ব্যতিক্রম বিএনপির, মানে বিএনপি এজ এ দল হিসাবে। পরেও কিন্তু দল ছেড়ে কেউ যাচ্ছে না। মানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়ার পরেও বিএনপি কে ভাঙতে পারছে না। তারেক রহমান সাহেবের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছেন, একটা অর্জন কিন্তু বলা চলে, এটা বিশাল অর্জন নিঃসন্দেহে। আমরা আশা করি যে আমরা যারা বাইরে থেকে কাজ করি, বা আমরা যারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছি নিজেদের ইচ্ছায়, সাংবাদিকতা করার কারণেই হয়তো বা যে তাগিদ অনুভব করি, সেই জায়গাটা থেকে আসলে রিজভী ভাই সামনের আন্দোলনগুলোয় আপনারা আস্তিনের সাপ দেখেন না দেখেন, আমরা কিন্তু আস্তিনের সাপ বের করে সামনে নিয়ে আসবো, যে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কাউকে আমরা মানে ভালোভাবে থাকতে দিব না আর কি। বিশ্বাসঘাতকদের স্বরূপ উন্মোচন করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমরা সেটি জানালাম সবাইকে। এবং আশা করি রিজভী ভাই আপনি ভালো থাকবেন, এবং আপনি যে জোরালো ভূমিকা রাখছেন সেই ভূমিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে ফিরে যাওয়ার পথে আরো ঐক্যবদ্ধ হবে। কারণ প্রতিনিয়ত আপনার ব্রিফিং এ আমরা বেশি দেখতে পাই, আপনার কথাই আমরা বেশি শুনতে পাই। সেই জায়গাটা থেকে আপনার সুস্থতা কামনা করা, এবং সর্বশেষ আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটি আপনি। না, সর্বশেষ আমি বলবো আপনাকে যে আপনারা নিশ্চয়ই দলের অভ্যন্তরের আপনার কোনো সাপ দেখবেন না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা একই ধ্যানের মৃণাল, আমরা সবাই একটি চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আমাদের একটা বড় অর্জনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাজনৈতিক যত কর্মসূচি আছে সেই কর্মসূচির উপর আমরা দৃঢ়ভাবে সেটাকে আমরা আঁকড়ে থাকব। আমাদের বাংলাদেশে যারা নেতাকর্মীরা আছেন
তাদেরও অঙ্গীকার হচ্ছে সেটা, আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীর অঙ্গীকার সেটা, যার মাধ্যমে আমরা অতি দ্রুতই হয়তো জনগণের যে কাঙ্ক্ষিত যে ডেমোক্রেসি, অর্থাৎ তারা তারা যে তাদের মালিকানা পাবে এবং তাদের ভোটাভুটির ভিত্তিতে, তাদের সমর্থনের ভিত্তিতে কে সরকারে থাকবেন কে সরকারে থাকবেনটা এইটা নিশ্চিত হবে। এটা যখন নিশ্চিত হবে সেদিনই আমাদের প্রত্যেকেরই সার্থকতা থাকবে। তখন পর্যন্ত এবং তারপরে পর্যন্ত সব পর্যায়ে আমি আশা করি, আমি কামনা করি বিএনপির যে এখন যে ঐক্যটা রয়েছে সেই ঐক্যটা অটুট থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে কনক, আপনি ভালো থাকবেন। ভাই আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নিয়মিত বিরতিতে আপনাকে পাবো। আপনার কাছ থেকে আমরা বিভিন্ন কথা শুনতে চাই, জানতে চাই, বিশ্লেষণ জানতে চাই, এবং এই জাতীয় যে অপপ্রচার গুলো হচ্ছে, মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই জায়গাটায় আমি মনে করি যে আপনারা আরো সচেষ্ট হবেন, কারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। কারণ একটু যোগ করবো, মানে অপপ্রচারের ইনস্ট্রুমেন্ট গুলো তাদের হাতে, গভর্নমেন্টের হাতে, যেটা ফ্যাসিজমের একটা বড় বৈশিষ্ট্য। আপনার মানে মিডিয়া থেকে শুরু করে সরকারি এজেন্সিগুলো নানা ধরনের অপপ্রচার এবং কি বলে বিভ্রান্তি তৈরি করার কাজগুলো করে। কিন্তু আমাদের দেশের মানুষের তো দীর্ঘদিনের মানে সংগ্রাম আন্দোলন তারা ভোগ করেছে, তারা দেখেছে, অনেক দুঃখ কষ্ট তারা পেয়েছে। সুতরাং মানুষ কিন্তু দারুণভাবে সচেতন, দারুণভাবে তারা সচেতন। এই অপপ্রচার এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করে যে অপপ্রচারটা করা হচ্ছে বিরোধী দলের বিরুদ্ধে, সেটা মানে মানুষ বিশ্বাস করে না। এটা আপনি নিজেই মিডিয়ার লোক এবং খুবই প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, তো সুতরাং আপনি নিজেও হয়তো এটা উপলব্ধি করছেন। নিউজ পড়ার পরেই বোঝা যায় যে আসলে সারবত্তা কি আছে। তারপরে এটা নিয়ে দেখলাম যে অনেক সিনিয়র সাংবাদিক অনলাইনে বা বিভিন্ন ভাবে যে আলোচনা ঝড় বইয়ে দিচ্ছেন, তাতেই বোঝা যাচ্ছে যে এইটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য নিয়েই এই সংবাদটি প্রকাশ করা হয়েছে, দেওয়া হচ্ছে। ভালো থাকবেন, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন কনক, আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। জি দর্শক, আপনারা শুনছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বক্তব্য। অর্থাৎ বিএনপিকে নিয়ে যে অব্যাহত যেই প্রোপাগান্ডা, যে বিভ্রান্ত করার, বিভ্রান্তিকর নানা রকমের যে বক্তব্য, সেই বক্তব্যের অংশ হিসেবেই এস আলমের মালিকানাধীন খবর দৈনিক খবরের কাগজ পত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হয়েছে এবং এটিকে নিয়ে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো আমরা মনে করি যে জনগণ এই সকল ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকবেন, তারা বুঝতে পারবেন আসল বক্তব্য। আর সাম্প্রতিক সময়ে একদিন আগে শেখ হাসিনা যা বলেছেন তাতে তো বুঝতেই পারছেন যে পরিস্থিতি তিনি কিভাবে দেখছেন, কি করতে চাচ্ছেন, কোন দিকে নিতে চাচ্ছেন দেশকে। পাশাপাশি আসার কথাই, যেটি আমি আগেও বলেছি, শেখ হাসিনা নিজেই মনে করছেন তাকে উৎখাত করতে হবে। উৎখাত শব্দ তিনি ভালোভাবে প্রয়োগ করেছেন, গতকালও করেছেন, তার আগেও করেছেন। তো তিনি নিজেই বোঝেন তিনি স্বাভাবিকভাবে তার বিদায় হবে না, তাকে উৎখাতই করতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।